শেহনাজের কাটা হাতটা খয়েরি রঙের ওড়নাটা দ্বারা চেপে ধরে থম মেরে জিপে গুটিসুটি হয়ে বসে আছে লাজুক। সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ড্রাইভ করছে শেহনাজ। কিছুক্ষণ আগে শেহনাজ কি কাণ্ড করলো সেটা এখন বোধগম্য হচ্ছে না লাজুকের। শেহনাজ তার নিজের কেটে যাওয়া হাতটা নিয়ে লাজুকের ঠোঁটে ছুঁয়ে দিল ধীর গতিতে, যা ছিল লাজুকের এই ছোট্ট জীবনের শ্রেষ্ঠ একটা চমক। একটাই কথা কানে বাজছে তার, তোর এই সুমিষ্ট অধরের ছোঁয়ায় আমার হাতের কেটে যাওয়া রক্তাক্ত স্থানে রক্তিম কৃষ্ণচূড়া সৌরভিত হবে লাজ। এমনিতেই ব্যাকরণে বেশ কাঁচা লাজুক, তারপর আবার এমন শক্ত সাহিত্যিক কথাবার্তা লাজুকের মগজে সহজে প্রবেশ করে না। জিপ গাড়ি শব্দ করে থামলো। দেওয়ানবাড়ির সামনে জিপ দাঁড় করিয়েছে শেহনাজ। তারা দেওয়ানবাড়িতে প্রবেশ করতেই দেখলো সবাই এক জায়গায় জড়ো হয়েছে। তার মানে এতক্ষণে সব খবর পেয়ে গেছে সবাই। চাচিমা, আপনাকে আমি একটা কথা বলতে চাইছি। তহুরার উদ্দেশ্যে শেহনাজের বলা কথায় ধ্যান ভাঙল লাজুকের। এতক্ষণ সে কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেবে যাচ্ছিল। সহসা চকিত হয়ে শেহনাজের মুখ পানে তাকালো। গম্ভীর মুখভঙ্গিতে ডান হাতটা চেপে ধরে বসে আছে শেহনাজ। শমশের বাইরে গিয়েছে লুৎফরকে ফোন দিতে। লুৎফর এখন শিমুলপুরের বাইরে আছেন। এত কিছু ঘটে গেছে এই সম্পর্কে তাকে খুনাক্ষরেও কেউ জানায়নি। কারণ জানলে হয়তো সে দুশ্চিন্তা করবে। চাচিমা, একটা কথা বলে রাখি আপনাকে, ওকে আর কখনো কোথাও একা পাঠানোর চিন্তা করবেন না, এমনকি স্কুলেও নয়। যদি বিশেষ দরকার হয় তবে সাজিয়া মানহা নয়তো রুহিকে সাথে পাঠাবেন। হ্যাঁ বাবা, বুঝতে পারছি। কি করব বলো, মেয়েটা তো আমার কোনো কথাই গ্রাহ্য করে না। এত করে বললাম যে আজকে স্কুলে যাওয়া দরকার নেই, শুনলো না আমার কথা। যদি শুনতো তাহলে কি আর আজ এই বিপদের মুখে পড়তো? মায়েরা কি কখনো ভুল কথা বলে? বিষণ্ণ স্বরে বলল তহুরা বেগম। শেহনাজের যেই ফুপু এসেছিলেন মিনু বেগম, তিনি এতক্ষণ সবকিছু চুপচাপ দেখছিলেন। হঠাৎ বললেন, তোর এত দরদ কেন শেহনাজ? যাদের মেয়ে তারাই বুঝা নেবে, তোদের ব্যাপার স্যাপার কিছুই বুঝি না বাপু। মিনু বেগম বুঝতে না পারলেও দেওয়ানবাড়ির দুজন মানুষ ঠিকই বুঝতে পারল আসল কাহিনী। সবার অগোচরে পরস্পরকে খোঁচা মেরে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে জানান দিল দুজনার মনোভাব সাজিয়াও মানহা। সেই কোন ভর দুপুর থেকে ঘুমোচ্ছে লাজুক। দেওয়ানবাড়িতে সকলের আলাপ আলোচনার পরে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে সে। দুপুরে খাওয়া হয়নি তার। তহুরা বেগম লতিফা এসে বেশ কয়েকবার ডেকে গেছে। লাজুক তাদেরকে বলে দিয়েছে সে এখন একটু শান্তিতে ঘুমোতে চায়, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। লুৎফর রহমানকে শমশের দেওয়ান ফোন করে বলেছিলেন যে খুবই দরকারি কথা আছে, যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরতে। তার কথাতেই বাড়িতে ফিরে সকল ঘটনা তহুরার কাছ থেকে শুনেছে লুৎফর। অতঃপর মেয়েকে খাওয়ানোর জন্য তহুরাকে কঠোরভাবে বলে তিনি চলে গেছেন শমশেরের সাথে আলাপ করতে। মায়ের অনেক জোরাজোরিতে শেষ পর্যন্ত খেয়ে নিল লাজুক। তারপর আবারও ঘুমাতে চলে গেল। আজকে লাজুকের আচরণে বেশ অবাক হচ্ছে তহুরা ও লতিফা। লাজুক তো কখনো এমন গম্ভীর চুপচাপ থাকে না। হয়তো সকালের ঘটনাটির জন্য ওর মনে একটা খারাপ প্রভাব পড়েছে। একটা চাপা দীর্ঘশ্বাস ফেললেন তহুরা বেগম। একটা দিনের ভেতরে মেয়ের এমন অবস্থায় খুব কষ্ট হচ্ছে তহুরার। চেয়ারে শরীর এলিয়ে মাথা চেপে ধরে বসে আছেন লুৎফর। তার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তহুরা। লুৎফরকে দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছেন তিনি। কি হয়েছে আপনার? এই তো ঘন্টাখানেক আগে গেলেন শমশের ভাইজানের সাথে দেখা করতে, এর মধ্যে কি এমন হলো? তোমার এখন কিছু বলবো না লাজুকের মা, সঠিক সময় আসুক, তখন ঠিক জানতে পারবা সব কিছু। আর যা হবে আমাদের সকলের ভালোর জন্যই হবে। আমাদের মেয়েটাও বেশ ভালো থাকবে, ওর নিরাপত্তা নিয়ে আর আমাদের কোনো চিন্তা থাকবে না। তখন দেখবা সকলে তোমার মেয়ের রাস্তায় দেখলে সালাম করবে। এখন যেহেতু সেই পরিচয়টা নাই, তাই এখন একটু শঙ্কায় থাকতে হয়। কয়দিন পর আর কোনো আশঙ্কা হবে না। আপনি কি বলছেন? কিছুই তো মাথায় ঢোকে না, একটু বিস্তারিতভাবে কন তো। কয়েকটা দিন সবুর করো, সব কিছু জানতে পারবা, কোনো রাগ ঢাক থাকবে না। তহুরা বেগমকে দ্বন্দ্বে ফেলে দিয়ে বাইরে চলে গেল লুৎফর রহমান। কিছু বুঝতে না পেরে নিজের কাজে মনোযোগ দিল তহুরা। তবুও মনের মাঝে কোথাও একটা খটকা দুশ্চিন্তা থেকেই যায়। ও লাজুক, উঠ মা, পড়তে যাবি না? লাজুকের কোনো সাড়া নেই, ঘুমে বিভোর সে। তহুরা মেয়ের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আম্মা, আম্মা, ওনার হাত কেটে গেছে, রক্ত বের। তহুরা চমকালেন যেন। মেয়ে তার ঘুমের ঘুরে কিসব উল্টোপাল্টা কথাবার্তা বলছে। সন্দেহ হলো তহুরা বেগমের। লাজুকের কপালে ডান হাতের উল্টো পিঠ হালকা করে ছোঁয়ালো সে। যা সন্দেহ করেছিল সেটা ঠিক। হাড় কাঁপুনি দিয়ে জ্বর এসেছে লাজুকের। শরীরে কোনো কাঁথা কম্বল নেই ওর। দ্রুত উঠে আলমারি থেকে কম্বল নিয়ে লাজুকের শরীরে পেঁচিয়ে দিল তহুরা। তার মেয়ের শরীরে মারাত্মক কাঁপুনি এসেছে।
ঠোঁট দুটো থরথর করে কেঁপে যাচ্ছে কিছুক্ষণ পর পর, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আশঙ্কায় মুখ ফ্যাকাশে হয়ে গেছে তহুরার। লাজুকের রুম থেকে বের হয়ে লতিফাকে ডাক দিল সে। তহুরার ডাকে ছুটে এলো লতিফা। কি হয়েছে ভাবি? ভেতরে চল। লাজুকের রুমের দিকে ইশারা করে বলল তহুরা বেগম। তহুরার আতঙ্কিত মুখ দেখে সহসা তার পেছনে লাজুকের রুমে প্রবেশ করলো লতিফা। জ্বর এসেছে আমার মেয়ের। ও লতিফা, তোর ভাইজানটা একটা কল দি, বল লাজুকের অনেক জ্বর, শরীরের অবস্থা ভালো না, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, শিগগিরই কর। পাগলের মতো হয়ে গেছে তহুরা। লাজুকের দিকে তাকিয়ে লতিফাও চমকে উঠল। এ কি, লাজুকের তো শরীর পুরো ফ্যাকাশে হয়ে গেছে। দ্রুত লুৎফরকে কল দিল লতিফা। তবে দুর্ভাগ্য এমন যে ফোনে পাওয়া যাচ্ছে না তাকে। ভাবি, ভাইজানটা তো ফোনে পাচ্ছি না, কি করব? লাজুককে তো যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। মাথা চক্কর দিয়ে উঠল তহুরার। তোর ভাইজানরে না পাইস, দ্রুত দেওয়ান বাড়িতে যা, দেখ কোনো পুরুষ মানুষ আছে নাকি। এই ভর সন্ধ্যায় মেয়েটারে নিয়ে কিভাবে কি করব। অন্তদন্ত হয়ে দেওয়ান বাড়িতে ছুটল লতিফা। উদ্দেশ্য বাড়ির পুরুষ মানুষকে ডেকে আনা। ও শমসের ভাইজান, রেজাউল ভাই বাড়িতে আছেন কেউ? দ্রুত নিচে আসেন। লতিফার উচ্চস্বরে ডাকাডাকিতে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো আসফি বেগম, রোকেয়া বেগম, সাজিয়া, মানহা, রুহিক ও শেহনাজ। রান্নাঘর থেকে উকি দিল কিরণমালা। কৌতূহলী দৃষ্টিতে বললেন আসফি বেগম। লাজুক অনেক অসুস্থ হয়ে পড়েছে ভাবি, ভাইজান বাড়িতে নেই, ফোনও পাওয়া যাচ্ছে না। এখন যদি ওকে হাসপাতালে না নেওয়া হয় তাহলে অনেক বড় বিপদ ঘটে যাবে। সাজিয়া, মানহা ও রুহিক অসহায় দৃষ্টিতে শেহনাজের মুখ পানে তাকালো। ওকে দেখে মনে হচ্ছে ও আর ধরনের মাঝে নেই। মুহূর্তের মধ্যে চোখ লাল হয়ে গেছে শেহনাজের। লতা ভাবি, দ্রুত চলো, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। সাজিয়া, মানা, তোরা রুহির সঙ্গে আয়। ত্রস্ত পায়ে হাঁটা দিল শেহনাজ। তার পেছনে পেছনে গেল লতিফা। না পেরে লাজুককে কোলে তুলে নিয়েছে শেহনাজ। জ্ঞান নেই লাজুকের। শেহনাজের কাছ থেকে মাথাটা বারংবার হেলে পড়ছে ওর। লাজুকের শরীরের গরম আভা শেহনাজকে আরো বেশি উত্তেজিত এবং আতঙ্কিত করে তুলছে। অস্থিরতার সহিত হেঁটে জিপের কাছে এসে দাঁড়ালো সে। পেছনে আছে তহুরা ও লতিফা। লতা ভাবি, তুমি সামনে বসো, লাজুককে চাচিমা ধরে রাখবে। তাড়াহুড়া করে বলল শেহনাজ। লতিফা সামনে ড্রাইভিং সিটের পাশে বসলো। পেছনে তাহুরা বেগম লাজুককে জড়িয়ে ধরে বসলেন। ওর শরীর এখনো কম্বল দিয়ে মোড়ানো। জিপের ড্রাইভিং সিটে বসেও বারবার পেছনে তাকাচ্ছে শেহনাজ। লাজুকের অবস্থা পর্যবেক্ষণ করছে সে। হসপিটালে পৌঁছাতে প্রায় 15 মিনিট সময় লাগবে। নিঃশ্বাস আটকে আসছে শেহনাজের। মনে হচ্ছে কেউ তার গলা টিপে ধরেছে, হৃৎপিণ্ড বের করে নিয়েছে। হসপিটালের করিডোরে অনবরত পায়চারি করে যাচ্ছে শেহনাজ। সামনের কেবিনটাতে রাখা হয়েছে লাজুককে। নার্স ওকে স্যালাইন লাগিয়ে দিচ্ছে। ডাক্তার ওর নাড়ি পর্যবেক্ষণ করছে। লাজুকের পাশে ওর এক হাত ধরে বসে আছেন তহুরা বেগম। শারাফাত সাহেব, কি অবস্থা ওর? এতক্ষণ ডাক্তারের জন্যই অপেক্ষা করছিল শেহনাজ। ডাক্তার শারাফাত হোসেন কেবিন থেকে বেরোতেই তাকে উদ্বিগ্নতার সহিত জিজ্ঞাসা করলো শেহনাজ। দেখুন মিস্টার দেওয়ান, ওনার কন্ডিশন এখন মোটামুটি ভালোই আছে, তবে একটা কথা, মেয়েটাকে যতটা সম্ভব প্রেশার মুক্ত রাখতে হবে। ওর উপরে খারাপ প্রভাব পড়তে পারে এমন সকল ঘটনা থেকে ওকে দূরে রাখতে হবে। আমার দায়িত্ব সব তথ্য জানিয়ে রাখা, বাকিটা আপনাদের ইচ্ছে। অবশ্যই ডাক্তার সারাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে বাসায় কখন নিতে পারবো? খুব শীঘ্রই নিয়ে যেতে পারবেন, কিছু ফর্মালিটি পূরণ করতে হবে এই আর কি। কেবিনে লাজুকের মাথার কাছে চেয়ারে বসে ওর ডান হাত শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে রেখেছে শেহনাজ। রুমটাতে আর কেউ নেই। তহুরা বেগমকে বাইরে নিয়ে গেছে লতিফা কিছু খাবার খাওয়ানোর জন্য। লতিফার বক্তব্য, যদি তহুরা বেগম কিছু খেয়ে না নেয় তাহলে তিনি অসুস্থ হয়ে পড়বেন, তখন লাজুকের দেখাশোনা কি করবে? এই কথাতে অনিচ্ছা সত্ত্বেও খাবার খেতে গেছেন তহুরা বেগম। ভাইয়া, লাজুকের কন্ডিশন এখন কেমন? কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে করতে বলল রুহিক। সবেমাত্র হাসপাতালে এসেছে সাজিয়া, মানহা ও রুহিক। মোটামুটি ভালোই, তবে ওর এখনও রেস্টের প্রয়োজন। মা চাচিরা আসতে চেয়েছিলেন, কিন্তু আমি নিষেধ করেছি যে হাসপাতালে শুধু শুধু ভিড় করার কোনো প্রয়োজন নেই। লাজুককে বাড়িতে আনা হোক, তারপর দেখতে যেও। নিস্তব্ধ ভঙ্গিতে শেহনাজের বক্তব্য। মন মস্তিষ্কের নীরবতা এখনো কাটেনি তার। দুশ্চিন্তার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিছু একটা ভেবে রুহিক বলল, ভাইয়া থাকো তুমি, আমরা একটু বাইরে থেকে আসছি। রুহিকের কথার মাঝে ব্যাঘাত কিন্তু ঘটালো রুহিত সাজিয়া। ভাইয়া, আমরা তো লাজুককে দেখতে এসেছি, ওকে না দেখেই বাইরে চলে যাব। আমি বরং ওর পাশে গিয়ে একটু বসি। সাজিয়া লাজুকের বেডের দিকে হাঁটা ধরতেই ওর হাতে আস্তে করে একটা চিমটি কাটলো রুহিক। আও রুহিত ভাইয়া, এটা তুমি কি করলে? হালকা চিৎকার দিয়ে বলল সাজিয়া। এই গাড়ি চল এখান থেকে।
তোকে আমি বাইরে যেয়ে সব বুঝিয়ে বলছি। রুহিক ফিসফিস করে সাজিয়ার কানের কাছে মুখ এনে বলল। ওর হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল রুহিক, সাথে মানহাকেও নিয়ে গেল। এদিকে এদের এমন অদ্ভুত কাণ্ডে কোনো রকম মাথা ঘামালো না শেহনাজ। সে চুপচাপ লাজুকের হাত বুকের সাথে চেপে ধরে বসে রইল। কি হয়েছে ভাইয়া? তুমি আমাকে চিমটি কাটলে কেন? আর এভাবে টেনে আনলে যে? কাহিনী কি বলো তো? আরে কাহিনী বুঝিস না তুই? ভাইয়া লাজুকের হাত ধরে বসে আছে ফ্রেশ মুডে। আমরা গিয়ে কি সেই মুড নষ্ট করব? এইবার বুঝেছি ব্যাপারটা। তুমি জানো দেখছি ভাইয়ার মনের কথা। আরে আমি জানবো না তো কে জানবে? আমি হলাম মহাজ্ঞানী, কিংবদন্তি, গোয়েন্দা, মীর রোহিত দেওয়ান। আমার চোখে ফাঁকি দেওয়া কি এতই সোজা? তো তোরা জানলি কিভাবে? তোদের তো চোখে সমস্যা, এই ব্যাপারে তো তোদের জানার কথা নয়। চোখ দুটো বড় বড় হয়ে গেল সাজিয়া মানহার। তাদেরকে বলছে কি না চোখে সমস্যা, অপমান করছে ওদের। ওরাই তো শেহনাজের চোখের ভাষা, মনের অভিব্যক্তি সহসা ধরতে পেরেছে। আসছে কোন চোখে সমস্যা নেই আমাদের। আমরা আজকে লাজুকের অসুস্থতার খবর শোনার পরে ভাইয়ার রিয়াকশন দেখেই ধরতে পেরেছি যে লাজুকের জন্য ভাইয়ার মনে কিছু তো আছে, সামথিং সামথিং। আগে অবশ্য একটু সন্দেহ ছিল, তবে এবার একদম কনফার্ম হয়ে গেলাম। তোদেরকে অনেক আগে থেকেই জানি আমি, এমনকি ভাইয়ার ডায়েরিটাও ঘাটা হয়ে গেছে আমার। শুনবি কি কি লেখা আছে ডায়েরিতে? সব লাইনগুলোই মুখস্থ হয়ে গেছে আমার। সত্যি? বলো তো আমাদের শুনি একটু। শোনো তবে। প্রিয় লাজপতি, আমার মনের সকল অভিব্যক্তি, অনুভূতির প্রজাপতিগুলো শুধুই তোমার জন্য। কখনো হয়তোবা এগুলোকে ইচ্ছে স্বাধীনভাবে ডানা মেলে তোমাকে ছুঁয়ে দেবে। ওগো মেয়ে, তুমি সর্বনাশী। তোমার চোখে দেখেছি আমি নিজের সর্বনাশ। তোমার ওই কাজল দিঘির চোখ আমাকে প্রতিনিয়ত আকর্ষিত করে। তারপরেও আবার কাজল দিলে তোমার ওই চোখের প্রতি আমার তৃষ্ণার মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। নিজেকে স্থির রাখা বড্ড দায় হয়ে যায়। এর জন্যই সাবধান করলাম তোমায়। আর কখনো কাজল দেবে না চোখে, সেজেগুজে আসবে না তুমি আমার সম্মুখে। লাজবতী, তুমি শুধুমাত্র একান্তই আমার, যাকে বলে ব্যক্তিগত সম্পত্তির মতো। তোমাকে আমি এত সহজে ছাড়ি কি করে? অন্তত এই জন্মে তো নয়। তুমি মেয়ের জোহানের দেওয়ানের যোগ্য জীবন সঙ্গী হবে। তোমার এই ঘাড় তেরামিমূলক স্বভাবগুলোই তার চরিত্র। তোমার ওই চুপসে যাওয়া মুখটা দেখলে মনে হয় যেন বৃষ্টিতে ভেজা ছোট্ট বেড়াল ছানা। আর কবে বড় হবে তুমি? আমার যে আর ধৈর্য ধরার উপায় নাই। সাজিয়া ও মানহার মুখ হা হয়ে গেছে। দাঁত কেলিয়ে হাসি দিয়ে বলল রুহিক। মুখ বন্ধ কর তোরা, গালে মশা ঢুকে যাবে। আর কি মুখ বন্ধ রাখার উপায় আছে? ভাইয়া তো দেখছি পুরোপুরি সাহিত্যিক হয়ে গেছে আমাদের সকলের অগোচরে। চোখ দুটো হালকা পিটপিট করে মেলেছে লাজুক। অনুভব করলো কেউ তার হাত ধরে আছে। ঝাপসা চোখে বেডের ডান পাশে তাকাতেই যেন ঈশ্বর চমকালো লাজুক। তার পাশে শেহনাজ বসে আছে। আম্মা কোথায়? আপনি এখানে কেন? হালকা অস্পষ্ট স্বরে শেহনাজের উদ্দেশ্যে কথাটা বলল লাজুক। তোর আম্মাকে লতাফুপি জোর করে খাওয়াতে নিয়ে গেছে। অনেকক্ষণ যাবো তুমি কিচ্ছু খাননি। ও আচ্ছা, আপনার হাত থেকে রক্ত? ওরে নাদান, আমার হাতে তেমন কিছুই হয়নি, সামান্য আঘাত পেয়েছি। এত বেশি দুশ্চিন্তা করার মতন কিছুই হয়নি। ভ্রু কুচকে বলল শেহনাজ। নাদান আমি? তুই নাদান। হাতটা ছাড়ুন আমার। নিজের ডান হাতের দিকে লক্ষ্য করে বলল লাজুক, যেটা বর্তমানে শেহনাজ তার বুকের সাথে চেপে ধরে রেখেছে। কেন? ধরে রাখলে কোনো সমস্যা? অবশ্যই। কি সমস্যা তাই বল। হাত ঘেমে গেছে আমার। শেহনাজ কথাটা শুনে আস্তে করে লাজুকের হাতটা ছেড়ে দিল। জুসটা খেয়ে নে। বেডের অপর পাশে টেবিলের উপরে রাখা জুসের গ্লাসটার দিকে লক্ষ্য করে লাজুককে গম্ভীর স্বরে বলল শেহনাজ। আমি খাবো না, ভালো লাগছে না, খেতে মন চাইছে না। একটা কথা বোঝার চেষ্টা কর লাজুক, এখন তোর খেতে ইচ্ছে না হলেও তোকে জোর করে খেতে হবে। এটা তোর স্বাস্থ্যের জন্য উপকারী। খেয়ে নে বলছি। শেহনাজের ধমক শুনে তাড়াহুড়া করে জুসটুকু এক নিঃশ্বাসে খেয়ে নিল লাজুক। লাজুক ছোটবেলায় ভাবতো, ইস, তার বছরে একবারও জ্বর আসে না, অসুস্থ হয় না। আফসোস হতো লাজুকের। যদি সে অসুস্থ হতো তাহলে অনেক অনেক আইসক্রিম, চকলেট আর মনসুর খাওয়ার সুযোগ পেত। তবে অসুস্থ হলে আবার তখন মুখের খাওয়ার রুচিটাও চলে যেত। তখন আইসক্রিম, চকলেট আর মনসুর তো দূরে থাক, সাধারণ খাবারও খেতে পারতো না। লাজুক তখন আবার বেশি বেশি করে দোয়া করতো যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
এখন এসব স্মৃতিচারণ করলেও আনমনে হাসি পায় লাজুকের। আচ্ছা, এখন যদি কেউ তার জন্য আইসক্রিম, চকলেট ও মনসুর এসব নিয়ে আসতো, মনে করতে জিভে পানি চলে এলো।